আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা শুরু করে দিই বেশি দেরি না করে। শুরুতে আমরা হচ্ছে একটা ম্যাথ করব। হ্যাঁ, গত দিনের পড়ার উপরগুলোই একটা ম্যাথ আছে, করে ফেলতে হবে, এটা মিস গেছিল আসলে। তো এরকম ম্যাথ যে x1 ইকুয়াল টু 0.2 সাইন 50 পাই টি প্লাস পাই বাই 3 এবং x2 ইকুয়াল টু হচ্ছে x2 হচ্ছে 0.2 cos 50 পাই টি। ঠিক আছে, দুইটা দেওয়া আছে। আচ্ছা, তো এখানে আমাদের বের করতে হবে যে দ্বিতীয় কণাটির বেগের সাপেক্ষে প্রথম কণাটির বেগের দশা পার্থক্য। আচ্ছা, তো এখানে একটা জিনিস একটু শেখার আছে, এই জন্য আসলে এই ম্যাথটা করাই লাগতো। ওকে, তো দশা পার্থক্য, দশা মানে কি? দশা মানে কোণ। কোনটা? এই যে এই কোণগুলা এবং এই কোণগুলা। ঠিক আছে, দশা মানে হচ্ছে কোণ। আর এখানে দ্বিতীয় কণাটির সরণের দশাও কিন্তু বলে নাই, বেগের সাপেক্ষে বলে। তাহলে আমাকে প্রথম কণাটার বেগের কথা চিন্তা করতে হবে, দ্বিতীয় কণার বেগের কথা চিন্তা করতে হবে, তারপরে আমরা দশা পার্থক্য বা কোণের যে ডিফারেন্সটা আছে সেটা বের করে দিলেই হবে। তবে এখানে কিছু কথা আছে, আমি বলবো আস্তে আস্তে। আমি আগে হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমরা বেগটা বের করি। তাহলে v1 এটা ইকুয়ালটা হবে dt অফ x1, এটার ডিফারেন্সিয়েশন করতে হবে টাইমের সাপেক্ষে। তাহলে 0.2 তো কনস্ট্যান্ট, 0.2 থাকবে। সাইনের ডিফারেন্সিয়েশন হবে cos 50 পাই টি প্লাস পাই বাই 3। আর এখানে হচ্ছে তোমার এটা তো আর টি না, এটার ডিফারেন্সিয়েশন তাহলে করতে হবে ইন্টু হচ্ছে 50 পাই। তাহলে ওভারঅল যেটা আসে 50 ইন্টু 0.2 করলে 10 10 পাই cos 50 পাই টি প্লাস পাই বাই 3 চলে আসে। তাহলে এটা গেল হচ্ছে v1। ঠিক আছে, আমাদের v1 হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এবার v2টা বের করে ফেলি। v2 ইকুয়াল টু হচ্ছে dt অফ x2। তাহলে এটা যেটা আসে 0.2 cos 50 পাই টি, তাহলে cos এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন। তাহলে 0.2 সাইন 50 পাই টি। তবে এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন হচ্ছে টাইমের সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে এটার ডিফারেন্সিয়েশন একটা করতে হবে। এটা ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 50 পাই। তাহলে 0.2 ইন্টু 50 পাই করলে একই রকমই, জাস্ট আগের মতোই আসবে হচ্ছে মাইনাস 10 পাই সাইন 50 পাই টি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে বোঝার জিনিস সেটা হচ্ছে যে আমরা তো বেগ পেয়ে গেলাম, রাইট? বেগ পেয়ে গেলাম, v1 পেয়ে গেলাম, v2 পেয়ে গেলাম। v1 এর দশা হচ্ছে এইটা আর v2 এর দশা হচ্ছে এইটা। তাহলে কি আমার সরাসরি একটা থেকে একটা বাদ দিলেই হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে না। একটা সতর্কতা আছে, এখানে দেখো cos এ আছে আর এখানে আছে হচ্ছে sin এ। ঠিক আছে, একটাতে আছে cos এ, একটাতে হচ্ছে তোমার হচ্ছে sin এ। একটাতে আছে cos এ এবং একটা হচ্ছে sin এ। তো তোমাকে অবশ্যই হয় দুইটা cos এ আনতে হবে অথবা দুইটাই sin এ আনতে হবে। ঠিক আছে, কি বললাম? এটাতে cos এ আছে, এটাতে আছে sin এ। তুমি যদি সরাসরি দশা পার্থক্য বের করো ভুল হয়ে যাবে। তোমাকে অবশ্যই 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 যেটা করতে হবে, একটাকে cos এ রাখলে আরেকটাকে cos এ আনতে হবে, অথবা এটাকে আমি চাইলে sin এ আনলে দুইটাই sin এ চলে আসবে। ঠিক আছে, দুইটা একই রকমই হইতে হবে। তো এখানে একটা একটু মনে করিয়ে দেই যে একটা অনুপাত ছিল এরকম যে আমরা cos পাই বাই 2 প্লাস এক্স ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে মাইনাস সাইন এক্স। এটা কিন্তু লিখতে পারি, সম্ভবত এটাই। চেক করি আমি। ঠিকই আছে। cos পাই বাই 2 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন এক্স। তো এখানে দেখো মাইনাস আছে আবার সাইনও আছে, এই জন্য হচ্ছে এটা সুবিধা হলো। এই জন্য তাহলে আমরা কি লিখতে পারবো? মাইনাস সাইন অফ এইটা ইকুয়াল টু হচ্ছে cos অফ, তাহলে এই কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টই থাকবে, মাইনাসটা কিন্তু এর সাথে নিয়ে নিচ্ছি আমরা। দেখো মাইনাসটা কিন্তু এর সাথে থাকছে,
তাহলে থাকছে হচ্ছে cos অফ 50 পাই টি প্লাস পাই বাই 2। দেখো এটা বুঝছো কিনা। ওকে, তাহলে দেখো আমাদের দুইটা ইকুয়েশন কিন্তু, একটা হচ্ছে v1 এর এবং একটা হচ্ছে v2। v2টাকে আমরা মডিফাই করে হচ্ছে এটা লিখতে পারলাম। তাহলে দেখো এদের মধ্যে দশা পার্থক্য। এখন দশা পার্থক্য দেখো কি বলেছে, কার সাপেক্ষে কার, সাপেক্ষের হিসাবটাতে কিন্তু আমরা ওই ভেক্টর থেকে পড়ছি, যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয়। তাহলে দ্বিতীয় কণার সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তাকে মাইনাস। সুতরাং দশা পার্থক্য হচ্ছে আমরা এটা লিখতে পারি যার সাপেক্ষে তাকে মাইনাস, যার সাপেক্ষে, তাহলে দ্বিতীয়টার সাপেক্ষে, তাহলে দ্বিতীয়টা মাইনাস θ1 মাইনাস θ2। ঠিক আছে, থেটা বলতে হচ্ছে এটার দশা v1 এর দশা, আর θ2 হচ্ছে v2 এর দশা। তাহলে আমরা কি লিখতে পারি, 50 পাই টি প্লাস পাই বাই 3 মাইনাস 50 পাই টি প্লাস পাই বাই 2। ঠিক আছে, তাহলে দেখো 50 পাই টি কাটে, আর এখানে হচ্ছে পাই বাই 3 থেকে পাই বাই 2 মাইনাস হচ্ছে। তাহলে এটা দেখি কত আসে, মাইনাস পাই বাই 6। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো একটু সাবধানে দেখতে হবে ম্যাথগুলা যেন ভুল না হয়, গ নাম্বার আসতে পারে। আচ্ছা, তো এরপরে আমাদের হচ্ছে আরেকটা জিনিস একটু দেখতে হবে, একটা এমসিকিউর জন্য আসলে। তো জিনিসটা হচ্ছে এরকম যে আমরা এটা তো পড়ছি এ সমানুপাতিক হচ্ছে মাইনাস এক্স, রাইট? এটা পড়ছি, বা এরখান থেকে এরকম পড়ছিলাম এম এ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাও পড়ছি, এটা পড়ছিলাম। আচ্ছা, এম এ এর বদলে লেখা যায় হচ্ছে ডিডি স্কয়ার অফ এক্স, স্মরণের ডাবল ডেরিভেটিভ মানে হচ্ছে ত্বরণ, কারণ একটা ডেরিভেটিভ করলে বেগ পাওয়া যায়, আরেকটা ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যায়, ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স। আচ্ছা, কে যেটা এম ভরের একটি বস্তু ওমেগা কৌণিক কম্পাঙ্কে সরল ছন্দিত স্পন্দনে দুলতে থাকলে কে ইকুয়াল টু হয় হচ্ছে এম ওমেগা স্কয়ার। এটা খেয়াল রাখতে হবে, এটার প্রতিপাদন নাই বইয়ে, লাগবেও না। কে ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার এটা লিখলেই হবে আসলে। ঠিক আছে, তাহলে দেখো দুই পাশ থেকে তুমি চাইলে এম কাটাকাটি করে দিতে পারো, তাহলে এম এর উপর আলটিমেটলি নির্ভর করবে না। তাহলে দেখো আমরা লিখতে পারি হচ্ছে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দনের ডিফারেন্সিয়েশন আছে, এজন্য ডিফারেন্সিয়েটিভ বা ব্যবকলনীয় ইকুয়েশন বলা হয় বা সমীকরণ বলা হয়। ঠিক আছে, আর এটার সলভ হচ্ছে এই যে এটা যেটা আমরা পড়ছি, এটার সলভ হচ্ছে এটা, এখান থেকে সলভ করে এটা পাওয়া যায়। ওকে, মানে এই দুটা কিন্তু একই সমীকরণ। মানে তুমি যদি এক কাজ করো যে এখান থেকে এখানে গেলে দেখবা ডান পাশে 0 আসবে, মানে তুমি এটার মান বের করবে দেখবা যে 0 আসে। ঠিক আছে, এখান থেকে এটা ধরে তারপর এটা মান বের করবে দেখবা 0 আসতেছে ডান পাশে। আচ্ছা, অত লাগবে না আমাদের। তো এখান থেকে আসলে এমসিকিউ আসে, হ্যাঁ, এটার জন্য আসলে এমসিকিউর জন্য আসলে দেখানো। তোমার এরকম বলে, যদি বলি যে এরকম ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস 9x ইকুয়াল টু 0, এখানে কৌণিক কম্পাঙ্ক বা ওমেগা কত বলতো, যারা অনলাইনে আছে একটু বলতো ওমেগার ভ্যালুটা কত এখানে। এটা সোজা, খুবই সোজা এটা।
পারফেক্ট। ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড। খেয়াল করবে এটা কিন্তু প্লাস মাইনাস হয় না, ওমেগা প্লাস মাইনাস হয় না, ওমেগা একটা ভ্যালু মান, ঠিক আছে, ওমেগা প্লাস মাইনাস হয় না। আচ্ছা এটা তো পারলা, এরপরে যদি এরকম দেই, এটাতে ওমেগা কত, এটা বলো তো, এটা তো পারছে, এটা তো সোজা, এটা বলো তো। এটা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে। ঠিক আছে, এটাতে যেটা করতে হয় দেখো, খেয়াল করে দেখো, এখানে কিন্তু এটার সাথে কোনো সহগ নাই, ঠিক আছে, এটার সাথে সহগ এখানে আছে 4, এটাকে 4 দ্বারা ভাগ করে দিয়ে দিতে হবে। তাহলে এই সমীকরণকে 4 দ্বারা ভাগ করলে এটা আসবে, তাহলে এখান থেকে বলা যাবে ওমেগা স্কয়ার ইকুয়াল টু 25, আর ওমেগার ভ্যালু হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। শেষ। আচ্ছা এই তো, তো এখানে যদি আমি এফটা চাইতাম কিভাবে বের করতাম, ফ্রিকোয়েন্সিটা ওমেগা বাই 2 পাই, কারণ ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, তাহলে 5 পাই কত হার্জ আসতো, ঠিক আছে। এখান থেকে চাইলে এফটাও বের করতে দিতে পারে, টিও বের করতে দিতে পারে, টি মানে হচ্ছে 1 বাই এফ, তাহলে 25 বাই 2 পাই বাই 5 সেকেন্ড, ঠিক আছে। তো বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে, এগুলো একটু খেয়াল রেখো আসলে। আচ্ছা, তো আমাদের হচ্ছে আগের টপিকগুলো শেষ, এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকে ঢুকবো, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটাই, এটা হচ্ছে সরল দোলক। সরল দোলক, ওকে। আচ্ছা, তো সরল দোলক পড়ার সময় এর আগেও আমরা এই চ্যাপ্টারে এই সরল দোলকের ছবিগুলো আঁকছিলাম এবং এটা দিয়ে আমি বুঝাইছিলাম অনেক কিছু। আচ্ছা, তো এখান দিয়ে আমরা বুঝাইছিলাম হচ্ছে এরকম, মনে করে দেখো যে আমরা কি করি, আমরা হচ্ছে সরল রৈখিক বরাবর হচ্ছে সরল চলন্ত স্পন্দনের ইকুয়েশন লিখতে পারি। তার মানে আমরা যেটা করছিলাম আসলে সেটা হচ্ছে যে এইটার আসলে আমরা ছায়াটা দেখছিলাম এখানে এই রেখার উপরে, এই ববের ছায়াটা, যখন সেই ববটা এক এক জায়গায় যাচ্ছে। আচ্ছা, তো এখানে কি ছিল, এখানে এক্স এর ভ্যালুগুলো ছিল, এক্স এর ভ্যালু এখানে ছিল 0, এক্স এর ভ্যালু এখানে ছিল বিস্তারের সমান a, এখানে ছিল মাইনাস a, মনে আছে তো, যেগুলা কিন্তু ছিল। আচ্ছা, তো এখানে কিছু কথা আছে, কথা হচ্ছে যে এইটা, এই থেটাটা আসলে এইটা না পুরোপুরি সরল দোলক আসলে বলা যাবে না, এটাকে দোলক বলা যাইতে পারে, এটাকে যে কোনো পেন্ডুলাম বলা যাইতে পারে, যেরকম পেন্ডুলাম ঘড়িতে যেটা থাকে, ঘড়িতে এই যে নিচে কাটা থাকে, এই কাটাটা টুং টুং করে দোলে, এটা কিন্তু পেন্ডুলাম না, এটা কিন্তু পেন্ডুলাম মানে এটা শুধু পেন্ডুলাম, শুধু পেন্ডুলাম মানে হচ্ছে দোলক, হ্যাঁ, সরল দোলক না এইটা, মানে ঘড়ির যেটা দোলকটা থাকে ওটা সরল দোলক না, কিন্তু সরল দোলকের হলে তোমার হচ্ছে আলাদা একটা স্পেসিফিকেশন থাকতে হয়, সেটা হচ্ছে এই যে থেটার ভ্যালুটা, এই থেটার ভ্যালু লেস দেন 4 হলে সরল দোলক, অন্য কোনো মানে 0 থেকে অবশ্যই 0 চেয়ে বেশি অন্য কোনো থেটার জন্য নর্মাল দোলক। ঘড়িতে যেটা থাকে, ওই পেন্ডুলামে যেটা থাকে, পেন্ডুলাম ঘড়িতে, ওটা সরল দোলক না, ওটা নর্মাল দোলক। সরল দোলক হইতে হলে এই থেটার ভ্যালুটা 4 ডিগ্রির কম হইতে হয়। 4 ডিগ্রির কম হইলে কি সুবিধা, 4 ডিগ্রির কম হইলে কি সুবিধা, 4 ডিগ্রির কম মানে বুঝো, 4 ডিগ্রি মানে অনেক ছোট, তুমি যদি চাঁদা নাও তোমার জ্যামিতি বক্সে দেখবা 4 ডিগ্রি বলতে কতটুকু, খুবই ক্ষুদ্র। জিনিসটা হচ্ছে এরকম, খুবই ক্ষুদ্র বলতে খুবই, মানে এই করা যাবে না, মানে মেজারই করা যায় না এমন। তো তখন এই যে দুলবে এটা 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 দেখো, আমরা কি করছিলাম, আমরা হচ্ছে যে কোনো দোলকে থাকা অবস্থায় হচ্ছে আমরা নিচে নিয়ে আসা, এখানে বলছি এখানে হচ্ছে সরলরৈখিক পথ, এখানে যেটা হবে এক্স্যাক্টলি এটা সরলরৈখিক একটা পথই থেকে যাবে, মানে তুমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবা যে এখানে এখানে কিভাবে দুলছে, এখানে এইভাবে দুলছে, তাই না, এই যে এইভাবে দেখো, আর এখানকার পথটা দেখো, এখানকার পথটা সরলরৈখিকই হবে।
তাহলে সরল রৈখিক হলে পারফেক্টলি এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন মেনে চলবে, হারমোনিক মোশন মেনে চলবে, বা সিম্পল, এজন্য এটাকে বলা হবে সিম্পল পেন্ডুলাম। যে পেন্ডুলাম সিম্পল হারমোনিক মোশন মেনে চলে সেটাকে হচ্ছে সিম্পল পেন্ডুলাম বলা হচ্ছে বা সরল দোলক বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে থিটা হলো 4 ডিগ্রির নিচে হইতে হবে। এটা অনুধাবনে আসে খ নাম্বারের জন্য। ঠিক আছে, তো এটা খেয়াল রেখো। আচ্ছা, তো এখন আমাদের তো পড়তে হবে। তো আমরা যখন পড়বো বা আমরা যখন ম্যাথ করব, আসলে ম্যাথ করলে আসলে এই নর্মাল দোলকের ম্যাথই বেশি থাকে, এক্স্যাক্টলি সরল দোলকের ম্যাথ পাবা না। নর্মাল দোলক দিয়ে ম্যাথ করা হয়। ঠিক আছে, নর্মাল দোলক দিয়ে বেশিরভাগ ম্যাথ করা হয়, সরল দোলক হালকা করে ধরে নেওয়া হয় আসলে, মানে এটা পুরোপুরি ক্লিয়ার না আসলে। ঠিক আছে, আর এটা তো একটা কনসেপ্ট আসলে, সত্যি কথা বলতে। যাই হোক, তো এটার ইকুয়েশন আছে অনেক, তার মধ্যে একটা ইকুয়েশন 9-10 থেকে পড়ে আসছো, সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2π√L/g। এইটা মোস্ট ইম্পর্টেন্ট। টি কি? টি হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল প্রথম ক্লাসে শিখাইছিলাম। প্রথম ক্লাসে কি শিখাইছিলাম? পর্যায়কাল বলতে হচ্ছে যে কোনো একটা স্থান, ধরলাম হচ্ছে এই স্থানে এই ববটা যখন একই দিক থেকে আসবে, মানে হচ্ছে সে যখন এখানে যাবে, আবার হচ্ছে মনে করে দিই একটু, এদিকে আবার ব্যাক করবে, আবার কি হবে, আবার কিন্তু সে ডান দিকে যাবে, আবার কিন্তু সে এদিকে ব্যাক করবে। তাহলে দেখো, এই যে ডান দিকে যাওয়ার যে মোশনটা, তাদের মধ্যে যে টাইমের ডিফারেন্স সেটা হচ্ছে পর্যায়কাল, অথবা বাম দিকে যাওয়ার যে মোশনটা তাদের মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে পর্যায়কাল। আর তোমার পর্যায়কাল গেল 2π, তো 2π একটা কনস্ট্যান্ট। এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, এটা নিয়ে কথা আছে। আর জিটা হচ্ছে আসলে অভিকর্ষ ত্বরণ, বা এটাকে কার্যকরী ত্বরণ হিসেবে পড়া উচিত। বিভিন্ন সময় দেখবা ত্বরণের ভ্যালু চেঞ্জ হয়ে ম্যাথ আসতেছে, কার্যকরী ত্বরণ হিসেবে পড়লে ভালো হয়। ঠিক আছে, তাহলে সব ক্ষেত্রেই মিলে যাবে জিনিসটা। তাছাড়া আবার অনেক সময় শুধু জি বসাইলে হয় না, বিভিন্ন জিনিস এক্সট্রা বসাইতে হয়, এগুলো দেখবো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা টাইপে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য কতটুকু? কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে, দেখো সুতার দৈর্ঘ্য কতটুকু? সুতা হচ্ছে এই পর্যন্ত থাকবে, রাইট? এই পর্যন্ত সুতা থাকবে, ঝুলন বিন্দু থেকে এই পর্যন্ত সুতা। তাহলে এই এতটুকু হচ্ছে এল সুতার দৈর্ঘ্য। আর হচ্ছে এটার যে রেডিয়াসটা, এটা হচ্ছে আর। তো কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এল প্লাস আর, মানে হচ্ছে ঝুলন বিন্দু থেকে তোমার যেটা বলে ঝুলন বিন্দু থেকে এই ববের ভরকেন্দ্র পর্যন্ত আসলে। ঠিক আছে, তাহলে এটা লিখে নিতে হবে, ঝুলন বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্য। আচ্ছা, তো ববের ভরকেন্দ্র এটাও চেঞ্জ হইতে পারে, এটাও চেঞ্জ হইতে পারে, একটা কেস আছে, ওটা আমরা দেখব। তাহলে আপাতত এই হচ্ছে মেইন সূত্র, এবং এটা দিয়ে আসলে প্রথম দিকের ম্যাথগুলো আসলে শুধুমাত্র এটা দিয়ে হবে। পরে একটু একটু করে কঠিন হলে তখন হচ্ছে ম্যাথগুলোর সাইজ চেহারা একটু চেঞ্জ হয়ে যায়, এবং তখন একটু নতুন নতুন লাগে দেখতে। তো যাই হোক, এটার ম্যাথগুলো আমরা একটু করে আসি, তারপরে অন্যান্য টাইপের ম্যাথগুলো আমরা দেখে ফেলবো। একটু টাইম দাও, আসলে ম্যাথগুলো সিলেক্ট করা আছে, একটু টাইম দাও। ও আচ্ছা, ম্যাথ করার আগে একটা জিনিস, সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক এটা বলতে কি বোঝায়? সেকেন্ড দোলক যেটা হচ্ছে ঘড়িতে থাকে, আসলে ঘড়ির দোলকটা হচ্ছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে যে টিক টিক করে মানে হচ্ছে সাউন্ড হবে, বা হচ্ছে দেখো এই পাশ থেকে এই পাশে যেতে টাইম লাগে তার 1 সেকেন্ড, আবার এই পাশ থেকে এই পাশে আসতে টাইম লাগে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এক্স্যাক্টলি একটা মোমেন্টে একই দিকে থাকার জন্য টাইম লাগবে হচ্ছে, ওভারঅল টাইম লাগবে 2 সেকেন্ড আসলে। এর জন্য সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে ফিক্স 2 সেকেন্ড। এখন তুমি যদি পৃথিবীর পৃষ্ঠে এটা একটা প্রশ্ন আসলে, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, এটা সহজে বের করা যায়। পৃথিবীর পৃষ্ঠে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য, তাহলে টি ইকুয়াল টু 2π√L/g, স্কোয়ার করে নাও একটা, টি স্কোয়ার ইকুয়াল টু 4π² L/g,
টি স্কোয়ার, টি এর ভ্যালু কত 2 সেকেন্ড, সেকেন্ড দোলকের জন্য, তাহলে 2 স্কোয়ার 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে দেখো 4 আর 4 কাটাকাটি যায়, এ পাশের 4 এ পাশের 4 কাটাকাটি যায়, তাই তো? তাহলে যেটা আসে তোমার কি আসে, এল এর ভ্যালু হয় পাই স্কোয়ার জি, নাকি এল ইকুয়াল টু আসে হচ্ছে পাই স্কোয়ার বাই জি, নাকি ভুল বললাম? জি বাই পাই স্কোয়ার, এইটা জি বাই পাই স্কোয়ার। তাহলে কত আসে একটু এক্স্যাক্টলি দেখি, 9.8 বাই পাই স্কোয়ার, বা পাইটাকেই সরাসরি ক্যালকুলেটরে বসাই দিই, 0.9929 মিটার বা 99.29 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। এটা কিন্তু একটা ম্যাথ, ওকে, ছোট ম্যাথ, বা এটা হচ্ছে এমসিকিউ তো দেয়, রিটেনও দিতে পারে, বলা যায় না, সহজ ম্যাথ তো কিছু দেয় মাঝে মধ্যে। আচ্ছা, এরপরে একটি সুতার এক প্রান্তে গোল করে বব বেঁধে, একটি সুতার এক প্রান্তে একটি গোল করে বব বেঁধে অপর প্রান্ত থেকে ঝুলিয়ে দিলে, অপর প্রান্ত থেকে ঝুলিয়ে দিয়ে সেকেন্ড দোলক তৈরি করা হলো, সেকেন্ড দোলক তৈরি করা হলো। আচ্ছা, ভালো কথা। সুতার দৈর্ঘ্য 0.99 মিটার। ববের ব্যাস কত? ববের ব্যাস কত? এখানে জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে ওই তোমার কি কি বলছে, একটি সুতার এক প্রান্তে একটি গোল করে বব বেঁধে অপর প্রান্ত থেকে ঝুলিয়ে, মানে নর্মাল একটা সরল দোলকের কথা বলছে, সরল দোলক মানে দোলক, আর সেকেন্ড দোলক তৈরি করা হলো, তার মানে টি ইকুয়ালটা হচ্ছে 2 সেকেন্ড। সুতার দৈর্ঘ্য এত মিটার হলে ববের ব্যাস কত? তো আমি একটু আগেই যখন চিত্র আঁকিয়েছিলাম তখন কিন্তু যেভাবে বলেছিলাম যে হচ্ছে এতটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য এবং এতটুকু হচ্ছে ববের ব্যাসার্ধ। তাহলে এল ইকুয়াল টু হয় হচ্ছে এল প্লাস আর। তাহলে এখানে একটু বসাই দিই, আমরা যেটা জানি টি ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, স্কোয়ার করে ফেলো, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই জি। এল এর ভ্যালু এল প্লাস আর বসাই দিই বাই জি। এই তো সব এখন বসাই দাও, টি এর ভ্যালু 2, 4 পাই স্কোয়ার এল প্লাস আর বাই জি। তো একটু আগে এই ম্যাথটাই আসলে আমরা করছিলাম, যেখানে হচ্ছে আমরা বড় হাতের এলটা একবারে বের করছিলাম, এটার ভ্যালু আসছিল হচ্ছে এল প্লাস আর এর ভ্যালু আসছিল হচ্ছে 0.9929 মিটার। তাহলে দেখো এল এর ভ্যালু বলা আছে, সুতার দৈর্ঘ্য 0.99 মিটার বলা আছে ছোট হাতের এল এরটা, তাহলে 0.99 প্লাস আর ইকুয়াল টু 0.9929 মিটার, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 0.0029 মিটার। আমাদের কি চেয়েছে? ব্যাসার্ধ চায়নি, আমাদের কিন্তু ব্যাস চেয়েছে, সুতরাং ব্যাস ইকুয়াল টু হচ্ছে টয়েস আর ইকুয়াল টু 0.0058 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরের ম্যাথ গেলাম। হ্যাঁ, এটা সোজা ছিল আসলে। ওকে, অভিকর্ষ ত্বরণের মান বিষুবীয় অঞ্চলে
অঞ্চলে 9.78039 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মেরু অঞ্চলে হচ্ছে 9.83217 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিষুবীয় অঞ্চলে একটি সেকেন্ড দোলক বিষুবীয় অঞ্চল হতে একটি সেকেন্ড দোলক মেরু অঞ্চলে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে? আচ্ছা, তো এখানে টি ইকুয়াল টু 2π√L/G। এখানে এল এর ভ্যালু তো তুমি চেঞ্জ করো নাই, রাইট? এল চেঞ্জ করো নাই, দৈর্ঘ্য চেঞ্জ করো নাই। এখানে কি চেঞ্জ করছো? জি চেঞ্জ করছো। জি চেঞ্জ করলে হচ্ছে টি এর ভ্যালু চেঞ্জ হবে। তাহলে দেখো টি বিষুব ইকুয়াল টু 2π√L/G বিষুব, আর টি মেরু ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 2π√L/G মেরু। এখানে খেয়াল করে দেখো এল কিন্তু সেম, এল আমি চেঞ্জ করি নাই। আচ্ছা, টি বিষুব কত? বিষুবীয় অঞ্চল হতে একটি সেকেন্ড দোলক, তাহলে সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। এটা পেয়ে গেছি আমরা। তাহলে আমরা এক কাজ করি, আমাদের মেরু অঞ্চলের দোলনকালটা বের করতে হবে। তো হচ্ছে আমরা টি মেরু বাই টি বিষুব ইউজ করি, ইকুয়াল টু হচ্ছে, তাহলে 2/1 করলাম আসলে, রাইট? 2/1 করলাম। আচ্ছা, তাহলে টি মেরু বাই টি বিষুব কত হবে? দেখো এখানে 2π কাটাকাটি যায়, তাহলে √L বাই, দেখো 2πও কাটাকাটি যায়, আবার হচ্ছে এলও কাটাকাটি যায়, তাহলে যেটা থাকে 1/G মেরু ডিভাইড বাই √1/G বিষুব। তাহলে এখান থেকে কি লেখা যায়? ওভারঅল এটাকে তুমি লিখতে পারো হচ্ছে, এটাকে ঘুরে যাবে আসলে, তাহলে √G বিষুব বাই জি মেরু। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন তাহলে টি মেরু ইকুয়াল টু কত? টি মেরু বাই টি বিষুবের ভ্যালুটা বসা দিলাম হচ্ছে 2 সেকেন্ড, ইকুয়াল টু হচ্ছে √G বিষুব বাই জি মেরু। জি বিষুবের ভ্যালু হচ্ছে 9.78039, আর জি মেরুর ভ্যালুটা হচ্ছে 9.83217। (9.78039 9.83217) টি মেরু ইকুয়াল টু 1.9947 সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। শেষ। আচ্ছা, এরপরে ম্যাথটা চল্লিশ সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক 1 মিনিটে 40 বার তোল দেয় যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার হয়, তাহলে 60 বার দুলতে কত সময় নেবে? একটু দেখতে একটু অন্যরকম, কিন্তু আসলে ট্রিকটা কিন্তু আগের মতোই, একই ট্রিক, জাস্ট দেখতে অন্যরকম।
প্রথমত L1 বলা আছে, এত দীর্ঘ, এবার জি এর চেঞ্জ করি না, এবার কিসে চেঞ্জ করছি, এল এর চেঞ্জ করছি। এত সেন্টিমিটার দীর্ঘ একটা সরল দোলক 1 মিনিটে 40 বার দোল দেয়। এই যে 1 মিনিটে 40 বার দোল দেয়, এইটা হচ্ছে এখান থেকে আমাদের দোলন কালটা আসলে বের করতে হবে, ঠিক আছে? তাহলে দোলন কালটা এখান থেকে বের করতে হবে যে 1 মিনিটে 40 বার, তাহলে এক দোলনকাল মানে কি? দোলনকাল মানে হচ্ছে একবার দোল দিতে কত সময় নেয়, রাইট? তাহলে আমরা নিব হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা দেখব একবার দুলতে কত সময় লাগে। তাহলে 40 বার দুলতে সময় হচ্ছে 60 সেকেন্ড। সুতরাং একবার দুলতে কম সময় লাগবে অবশ্যই, 60/40 সেকেন্ড বা 1.5 সেকেন্ড। তাহলে প্রথমবারে T1 হচ্ছে 1.5 সেকেন্ড, ঠিক আছে? T1 হচ্ছে 1.5 সেকেন্ড। পরেরটার ক্ষেত্রে L2 দেওয়া আছে, পরে T2 আমরা বের করে তারপর হচ্ছে এটার অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে? তাহলে আপাতত হচ্ছে প্রথম কাজটা যেটা, সেটা হচ্ছে ইকুয়েশন লেখা। তাহলে T1 = 2π√L1/G। এবার দেখো G এর ভ্যালু চেঞ্জ হবে না, L এর ভ্যালু চেঞ্জ হবে, 2π√L2/G। 2 ভাগে 1 করে ফেলি, T2/T1 = হচ্ছে √L2/L1। T2 এর ভ্যালু বের হবে, T1 এর ভ্যালু হচ্ছে 1.5 = হচ্ছে √L2/L1। L2 এর ভ্যালু হচ্ছে 160 সেন্টিমিটার করলো, আর L1 এর ভ্যালু হচ্ছে আগে ছিল 40 সেন্টিমিটার। দেখো আমি সেন্টিমিটারকে মিটারে চেঞ্জ করলাম না, কারণটা হচ্ছে তোমার উপরে নিচে একক কাটাকাটি যাবে ওভারঅল। তাহলে যেটা থাকে √4 থাকে ভিতরে, বা TT = 2 × 1.5 বা 3 সেকেন্ড আসে। 3 সেকেন্ড দ্বারা কি মিন করলো? 3 সেকেন্ড দ্বারা মিন করলো হচ্ছে একবার দুলতে কত সময় লাগছে, 3 সেকেন্ড। তাহলে 60 বার দুলতে কত সময় নেবে? সুতরাং 60 বার দুলতে সময়, একবার দুলতে 3 সেকেন্ড, তাহলে 60 বার দুলতে 60 × 3 বা 180 সেকেন্ড, বা তুমি বলতে পারো হচ্ছে 3 মিনিট। শেষ। ওকে, আচ্ছা এরপরে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 25.6% বাড়ালে এর দোলনকাল কত হবে? কি বলেছে? একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 25.6% বাড়ালে এর দোলনকাল কত হবে? তাহলে খেয়াল করে দেখো, এখানে L1 হচ্ছে আমি ধরবো হচ্ছে 100, ঠিক আছে? 100 একক ধরতেই পারি আমি। পার্সেন্টেজের অঙ্কে একটা টিপস হচ্ছে যে তুমি যদি 100 ধরো তাহলে সুবিধা হবে পরে হিসাবটা করতে। দাঁড়াও এখানে ক্লাসটা চলছে। আচ্ছা তাহলে 100 ধরলাম। তাহলে L2 কত হবে? L2 হবে কত পার্সেন্ট বাড়াইছে? 25.6%। তাহলে 100 প্লাস 25.6, এটা বুঝছো? এত পার্সেন্ট বাড়াইছে মানে 100-র মধ্যে এত বাড়াইছি, তাহলে ওভারঅল এটা হচ্ছে 125.6। তাহলে L2 L1 পাওয়া গেল। এখন হচ্ছে T2 কত? T1 বলা আছে হচ্ছে সেকেন্ড হলো, তার মানে 2 সেকেন্ড। T2 কত? আগের মতোই একবারে করবো, এবার আর অত চেঞ্জ করছি না। T2/T1, কারণ এর আগের ম্যাথগুলোতে এই স্টেপগুলো আমরা আসছি। তাহলে থাকে হচ্ছে √L2/L1। তাহলে T1 এর ভ্যালু 2, √L2 এর ভ্যালু হচ্ছে 125.6 আর L1 এর ভ্যালু হচ্ছে 100। (1.1207) তাহলে T2 = হচ্ছে 2 × এটা 2.2414 সেকেন্ড। শেষ। দেখছো বেশি টাইম লাগে না এগুলা ম্যাথ করতে।
আচ্ছা, এরপরে পৃথিবী পৃষ্ঠে ও চন্দ্র পৃষ্ঠে দুটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের অনুপাত 81:16। পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে চন্দ্র পৃষ্ঠে জি এর মান কত? পৃথিবী পৃষ্ঠে চন্দ্র পৃষ্ঠে দুটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অনুপাত বলা আছে, L1:L2 বলা আছে, পৃথিবী পৃষ্ঠে জি এর ভ্যালু বলা আছে, চন্দ্র পৃষ্ঠে জি এর ভ্যালু কত? ওকে ওকে, আচ্ছা ওকে। তো আমরা যেটা জানি t = 2π√, এখানে কি কি চেঞ্জ হয়েছে আসলে? এখানে তোমার দৈর্ঘ্যের অনুপাত চেঞ্জ হয়েছে এবং জি এর অনুপাত চেঞ্জ হয়েছে। তাহলে এল পৃথিবী আর জি পৃথিবী সেকেন্ড দোলক, হ্যাঁ সেকেন্ড দোলক, এটা দোলনকালটা তাহলে ফিক্স আছে আসলে 2 সেকেন্ড, চন্দ্রেও আছে পৃথিবীতেও আছে আসলে। আর টি আবার লেখা যায় হচ্ছে 2π√, এল হচ্ছে কত? এল চন্দ্র, এল জি চন্দ্র, ঠিক আছে? তাহলে 1 2। তো তুমি কি এক কাজ করতে পারো, যেহেতু দুইটাই 2 সেকেন্ড, তাহলে দুইটাই ইকুয়াল, সুতরাং 1 = হচ্ছে 2, বা তুমি লিখতে পারো হচ্ছে কত? 2π√, 2π সমান হয়ে যায়, কাটাকাটি যায় উভয় পাশে। তাহলে যেটা থাকে তুমি যদি স্কোয়ার করে দাও, একবারে করলে এটা আসবে, আমি একবার এটা লিখে ফেলি, জি পৃথিবী = আসে এল চন্দ্র বাই জি চন্দ্র, ঠিক আছে? তাহলে দেখো এখানে যেটা হয়েছে সরল দোলকের দৈর্ঘ্য অনুপাত এল পৃথিবী বাই এল চন্দ্র দেওয়া আছে। তাহলে এক কাজ করো, সুতরাং এল পৃথিবী বাই এল চন্দ্র, মানে কি করলাম, এটাকে এখানে আনলাম, তাহলে কি থাকবে? জি পৃথিবী বাই জি চন্দ্র। এল পৃথিবী বাই এল চন্দ্র কত? 81/16। জি পৃথিবী 9.81, জি চন্দ্র হচ্ছে এটা। তাহলে এখান থেকে জি চন্দ্রের ভ্যালুটা বের হবে। এত সময় লাগে এটা বের করতে? বের হয়ে গেছে 1.9377 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। ওকে, এরপর একটি সরল দোলকের দোলনকাল ভূপৃষ্ঠে 2 সেকেন্ড, চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে ববের ওজন 80% হ্রাস পায়। চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত? একটি সরল দোলকের দোলনকাল ভূপৃষ্ঠে এত, তাহলে দোলনকাল কিন্তু চেঞ্জ হচ্ছে, আর ওজন হ্রাস পাইছে। ওজন হ্রাস পাওয়া মানে হচ্ছে, ওজন বলতে নর্মালি আমরা বুঝি হচ্ছে এমজি, তাহলে এম তো আর চেঞ্জ হয় না, ভর চেঞ্জ হয় না, তাহলে জি এর চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তাহলে হচ্ছে টি এর চেঞ্জ হয়েছে, জি এর চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু এল এর চেঞ্জ হয় না। এখানে কিন্তু বলা নাই যে ওইটাকে নিয়ে টানা এক্সট্রা করা হয়েছে বা কিছু করা হয়েছে, অন্য সরল দোলক নেওয়া হয়েছে, একই সরল দোলক নিয়ে যাওয়া হয়েছে দুই জায়গায়।
তাহলে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে দেখো ডাব্লিউ চাঁদ বাই ডাব্লিউ হচ্ছে পৃথিবী ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি চাঁদ এম ইন্টু জি পৃথিবী। এখানে দেখো 80% হ্রাস পায়, এই কথাটা ইম্পর্টেন্ট, এই জায়গায় ভুল করে অনেকে। পৃথিবী দেখো, পৃথিবীর যদি আমরা ধরি পৃথিবীর জি যদি 100 হয় বা পৃথিবীর ওজন যদি হয় 100, দেখো পৃথিবীর ওজন যদি হয় 100, তাহলে চাঁদের ওজন 80% কমে গেছে, কমে যে কত হবে 20 হবে। তাহলে এই দেখো, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এখানে অনেকে হুট করে 80 বসায় দেয়, হ্রাস পায়, হ্রাস পেয়ে কত হয় সেটা বসাইতে হবে। তো তাহলে জি চাঁদ বাই জি পৃথিবী হচ্ছে 2/10 বা 1/5, এইটা পাওয়া গেল। এখন হচ্ছে টি এর ইকুয়েশন গুলো। তো টি এর ইকুয়েশন জি এর সাথে কিভাবে সম্পর্কিত আমরা সরাসরি দেখো, এগুলা লেখা শিখতে হবে, বুঝছো? তাহলে টি সমানুপাতিক কিন্তু 1/√g। তাহলে তুমি ওভারঅল একসাথে লিখতে পারবা, কিন্তু হ্যাঁ একবারে কিন্তু লিখতে পারবা। অত টি টি ইকুয়াল টু 2π√L/g বারবার তো লেখার দরকার নেই, ঠিক আছে? যখন আস্তে আস্তে হাতটা খুলবে তখন একসাথে এইভাবে লিখতে পারবা। আমরা লিখতে পারবো হচ্ছে টি চাঁদ বাই টি পৃথিবী ইকুয়াল টু হচ্ছে দেখো 1/√g, তাহলে যেটা থাকবে √g, চাঁদ আসবে এখানে, আর এটা যেহেতু নিচে তাহলে এটা যাবে উপরে, √g পৃথিবী, ঠিক আছে? তাহলে দেখো জি চাঁদ বাই জি পৃথিবী, এইটা আমরা পেয়েছি হচ্ছে 1/5। তাহলে এখানে আমরা খেয়াল করো জি পৃথিবী বাই জি চাঁদ, এটা পাবো হচ্ছে 5। তাহলে যেটা থাকে টি চাঁদ এটা বের করতে হবে, আর টি পৃথিবী দোলনকাল 2 সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে √, থাকে √, জি পৃথিবী বাই জি চাঁদ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে হচ্ছে টি চাঁদ ইকুয়াল টু হচ্ছে 2√5 সেকেন্ড। ক্লাস কি ঠিকঠাক চলতেছে? আচ্ছা, এরপরের আমরা যে ম্যাথটা করব ম্যাথটা করার আগে একটা জিনিস একটু রিভিশন দিতে হবে। রিভিশন না, তোমাদের চ্যাপ্টার 6 নাই আসলে, এটা সমস্যা। এটা হচ্ছে এরকম জিনিস যে ধরো যে এটা হচ্ছে এম ভরের যে কোনো একটা গ্রহ, আর এটা হচ্ছে আর ব্যাসার্ধের গ্রহ। তো তার পৃষ্ঠে জি এর ভ্যালু কত সেটা আমরা বের করব। তো পৃষ্ঠে জি এর ভ্যালু, যেহেতু এটা আর, পৃষ্ঠে জি এর ভ্যালু হচ্ছে gm/r²। এটা কিভাবে আসে? এটা হচ্ছে চ্যাপ্টার 6 এর প্রতিপাদন, তোমরা চাইলে দেখতে পারো, যারা একবার করে হলেও পড়ছো। এখানে প্রতিপাদন আমাদের দরকার নেই, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। যদি কেউ একদমই না পড়ে থাকো তাহলে আশা করি পড়ছো, এতদিনে তো চ্যাপ্টার 6 একটু পড়ছো। আমারও ভিডিও লেকচার দেওয়া আছে ইউটিউবে, অনেক ভিডিও লেকচারে আছে। এটা অন্তত সবাই জানে। পৃথিবীর পৃষ্ঠে যে কোনো গ্রহের পৃষ্ঠে জি এর ভ্যালু হচ্ছে এটা, যেখানে এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে ভর সেই গ্রহের, আর আর হচ্ছে সেটার ব্যাসার্ধ। আচ্ছা, আরও দুইটা পয়েন্ট আছে যেখানে জি এর ভ্যালু বের করতে হয়। একটা হচ্ছে ধরলাম হচ্ছে ডি গভীরতায়, তাহলে জি অ্যাট ডি গভীরতা ইকুয়াল টু হয় হচ্ছে 4/3 পাই জি
4/3 পাই gm r মাইনাস ডি, এইটা আসে। তো এইটা আমরা মনে রাখি না, আমরা যেটা মনে রাখি সেটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠেরটার সাথে 1 মাইনাস এইচ বাই ডি বাই আর, এটা মনে রাখি। ভুল লিখলাম নাকি? না, ঠিকই লিখেছি, এটা ঠিক আছে, 1 মাইনাস ডি বাই আর, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে সেই গ্রহ থেকে এইচ উচ্চতায়, খেয়াল করবা ভূপৃষ্ঠ থেকে মানে সেই গ্রহটার পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। গ্রহ কেন বলছি? কারণ হচ্ছে আমরা শুধু পৃথিবী না, আমরা যে কোনো চাঁদ নিয়ে কাজ করতে পারি, মঙ্গল নিয়ে কাজ করতে পারি, ম্যাথ আসবে কিন্তু সামনে, এই জন্য দেখাই নিচ্ছি। তাহলে এই জায়গায় জি এর যে ভ্যালুটা এইচ উচ্চতায়, সেটা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ স্কোয়ার। আর এটাকে তুমি একবারে লিখতে পারো হচ্ছে জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। যদিও এটা লেখা বেশ রিস্কি, এটা লেখা ঠিক না, এটাতে কিছু হচ্ছে অ্যাপ্রক্সিমেশন বা কি বলে কিছু জিনিস ধরে নিয়ে এটা লেখা হয়েছে, তো ওই ধরাটা ঠিক না। তো আমরা হচ্ছে এটা লিখবো এবং এটা দেখো, তুমি চাইলে 1 এবং 2 এই দুটাকে থাকতে তুমি 1/2 করতে পারো, বা gh বাই জি করতে পারো, ইকুয়াল টু হচ্ছে gm বাই gm কাটাকাটি যাবে, তাহলে যাকে হচ্ছে আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এইটা খেয়াল রাখবা, ঠিক আছে? এইটা মনে রাখবা না, এইটা মনে রাখবা যে এইচ উচ্চতায় জি এর ভ্যালু ডিভাইড বাই ভূপৃষ্ঠে জি এর ভ্যালু ইকুয়াল টু হচ্ছে এইটা। ওকে, আর হচ্ছে গভীরতাটা মনে রাখতে পারো, এটা কাজে দিবে। ওকে, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে যাই। ওকে ওকে, একটি সেকেন্ড দোলককে মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো। একটি সেকেন্ড দোলককে মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো। ভালো কথা। মঙ্গল পৃষ্ঠে এর দোলনকাল নির্ণয় করো। মঙ্গলের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে, মঙ্গলের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 0.107 এবং 0.53 গুণ। সেকেন্ড দোলককে মঙ্গল পৃষ্ঠে নেওয়া হয়েছে, মঙ্গলের দোলনকাল, তাহলে টি মঙ্গল বাই টি পৃথিবী। আচ্ছা, মঙ্গলকে ম লেখি লিখতে সুবিধার জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে দেখো একটাই সেকেন্ড দোলককে নেওয়া হয়েছে, আর হচ্ছে পরে মঙ্গল পৃষ্ঠের দোলনকাল অবশ্যই চেঞ্জ হবে, তাহলে পৃথিবী পৃষ্ঠের সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এটা বোঝা গেল। আর হচ্ছে তোমার এখানে কি কি ডাটা দেওয়া, 2 পাই 2 পাই কাটাকাটি যাবে, এই জন্য লিখলাম না, √L/g থাকে। এখানে এল এর ভ্যালু চেঞ্জ হয় নাই, একটা দোলককে তুমি নিয়ে গেছো, তাহলে L/g যেহেতু, তাহলে যে একটু আগে আমরা যেটা লিখছিলাম টি সমানুপাতিক 1/g, এটাই আমরা ইউজ করবো 1/√g। তাহলে যেটা থাকে পৃথিবীরটা তাহলে উপরে যাবে, তাহলে √g পৃথিবী, তাহলে একবারে লিখি √ দিয়ে √g পৃথিবী বাই জি মঙ্গল, শেষ। ওকে, তাহলে শুরু করে দাও খেলা। এখন হচ্ছে জি পৃথিবী বাই জি মঙ্গল, এটা সরাসরি বলা নাই, এখানে কিছু ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে যে মঙ্গলের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের এত এবং এত গুণ। তো আমরা হচ্ছে সেটা নিয়ে একটু কাজ করি। তাহলে একটু আগে আমরা যে ইকুয়েশনটা দেখছিলাম জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এই জি বড় হাতের জিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এক কাজ করি, আমরা জি হচ্ছে পৃথিবী বাই জি মঙ্গলটা আমরা বের করি। তাহলে দেখো জিএম পৃথিবী
বাই আর পৃথিবী স্কোয়ার ডিভাইড বাই জি এম মঙ্গল আর মঙ্গল স্কোয়ার। এখানে খেয়াল করো জি কিন্তু কনস্ট্যান্ট, এর জন্য দুই ক্ষেত্রেই সেম থাকতেই হবে এটা। তো এখানে কাটাকাটি চলেই যায় আলটিমেটলি, তাহলে যেটা থাকে জি পৃথিবী বাই জি মঙ্গল ইকুয়াল টু হচ্ছে তুমি এখানে লিখতে পারো এম পৃথিবী বাই এম মঙ্গল ইন্টু আর মঙ্গল বাই আর পৃথিবী স্কোয়ার। ওকে, দেখো শেষ, আসলে ম্যাথ প্রায় শেষ। এম পৃথিবী বাই এম মঙ্গল, দেখো পৃথিবীর ভর এর কত গুণ মঙ্গলের ভর পৃথিবীর ভরের 0.107, এত কম। মঙ্গলের ভর কম, আচ্ছা হোক সমস্যা নেই, এখানে ডাটা দেওয়া আছে মানে ঠিক ডাটাই দাও, সরি ঠিক ডাটাই দেওয়া থাকবে অবশ্যই। পৃথিবীর ভর বাই মঙ্গলের ভর, তাহলে পৃথিবীর ভর যদি হয় 1 তাহলে মঙ্গলের ভর হচ্ছে 0.107 ইন্টু আর পৃথিবীর ব্যাসার্ধ যদি হয় 1 তাহলে মঙ্গলের ব্যাসার্ধ হচ্ছে 0.53 স্কয়ার। তাহলে দেখো জি পৃথিবী কত, আচ্ছা আমরা তো এই যে এই অনুপাতটাই বের করছি, রাইট? এই অনুপাতটা বের করলে একদম হয়ে যাচ্ছে একেবারে, তাহলে এটাই সরাসরি আমরা বের করি, এটার ভ্যালুটা কত আসে। 0.53 স্কয়ার ডিভাইড বাই 0.107, 2.656252। তাহলে এটাই বসাই দেই, তাহলে টি মঙ্গল বাই টি পৃথিবী হচ্ছে 2 সেকেন্ড, এখানে বলাই আছে সেকেন্ড দোলককে, তাহলে 2 সেকেন্ড, তাহলে √2.6252, তাহলে টি মঙ্গলটা কত আসে 2 ইন্টু √ এইটা 3.24 সেকেন্ড, এটাই অ্যান্সার। আচ্ছা এরপরের ম্যাথ, একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্যের শতকরা কত পরিবর্তন করতে হবে? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসছে যে আমি কেন পৃথিবীর ভরটা হচ্ছে জানা ভরটা বসাবো না। দেখো তুমি যদি জানা ভরটাও বসাও পৃথিবীর ভরটা, হ্যাঁ জানা ভরটা ধরো বসাইলা, তাহলে তোমার কিন্তু এখানে আলটিমেটলি 0.107 ইন্টু ওইটা কিন্তু বসাইতে হবে, রাইট? কারণ পৃথিবীর ভর যেটা তার 0.170 গুণ, তাহলে উপরে দেখো উপরে পৃথিবীর ভর থাকবে 6 × 10⁻²৪, নিচেও হচ্ছে পৃথিবীর ভর ইন্টু এটা থাকবে, তাহলে উপরে নিচে কিন্তু আলটিমেটলি কাটাকাটি চায়, এই জন্য 1 এর সাপেক্ষে আমরা দেখে ফেলছি সহজ করার জন্য। ঠিক আছে, তুমি চাইলে বসাইতে পারো, এটা এমন না যে বসাবা না, বসালে কিন্তু কাটাকাটি চলে যাবে, তোমার আলটিমেটলি কাটাকাটি চলে যাচ্ছে ওভারঅল, জাস্ট তোমার ক্যালকুলেটর একটু বেশি ইনপুট দেওয়া হবে আর কি। আচ্ছা এরপরে দেখো সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্যের শতকরা কত পরিবর্তন করতে হবে? তাহলে T1 আমরা 100 ধরে নিব, আমি একটু আগে যেটা বললাম পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা এগুলা ধরলে সুবিধা হয়। আচ্ছা T2 হচ্ছে 50% বা 100 সাপেক্ষে 50 বাড়াইতে হবে বা 150 সেকেন্ড, ঠিক আছে? তাহলে T1 ধরে নাও 100 সেকেন্ড, তাহলে T2 কত হলো 150 সেকেন্ড। আচ্ছা কার্যকরী দৈর্ঘ্যের শতকরা কত পরিবর্তন করতে হবে? তাহলে L1 আমরা শতকরা যেহেতু বলেছে এটাও পার্সেন্টেজে আনতে হবে, এটা আমরা ধরে নিই 100 আর তোমার L2 হচ্ছে কত সেটা বের করব, শেষ। আচ্ছা তাহলে √T2/T1 সরি T2/T1 ইকুয়াল টু হচ্ছে √L2/L1, রাইট?
কারণ টি সমানুপাতিক হচ্ছে √L। তাহলে স্কোয়ার করে দাও, T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে L2 বাই L1। T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার, T2 স্কোয়ার বা যেখানে যেটা হচ্ছে 150 বাই 100 তার উপরে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে L2, L1 এর ভ্যালু হচ্ছে আমরা ধরে নিয়েছি হচ্ছে 100 কাজের সুবিধার জন্য। তাহলে এখান থেকে L2 এর ভ্যালুটা বের হয়ে যাবে। L2 এর ভ্যালু আসে হচ্ছে 225। তাহলে খেয়াল করো এখানে কি হয়েছে, শতকরা কত পরিবর্তন করতে হবে, এখানে বলে নাই যে কত বাড়াইতে হবে বা কত কমাইতে হবে। তোমার অ্যান্সার কি বাড়ছে না কমছে? বাড়ছে না, 100 চেয়ে বাড়ছে। তাহলে অ্যান্সারে কিন্তু বাড়াতে হবে এটা বলতে হবে, আর হচ্ছে কতটা বাড়াইতে হবে। সুতরাং L2 মাইনাস L1 225 মাইনাস 100 বা 125, রাইট? তাহলে আমাদের যেটা হচ্ছে, সুতরাং আমরা যেহেতু 100 সাপেক্ষেই সব ধরছি, আমাদের এটা কিন্তু পার্সেন্টেজেই চলে আসছে আসলে। সুতরাং 125% বাড়াতে হবে, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরের টপিকগুলো নিয়ে আগাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে হচ্ছে সরল দোলকের টপিক থাকবে। যদি পারি হচ্ছে আমরা স্প্রিংয়েও একসাথে সেদিনই ঢুকে যাব, আর না হলে সরল দোলক নিয়ে চলবে আসলে, ঠিক আছে? আমাদের আরও নর্মালি 2টা ক্লাস লাগার কথা এই চ্যাপ্টারে। ওকে।